সন্ধেবেলা মেয়েকে আনার জন্য স্টেশনের পথে রওনা হয়েছে পূরবীর বাবা। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছে পূরবীর বাবা। কিরে মা, পূরবী, এত দেরি হচ্ছে কেন? বাবা, আমি আগের ট্রেনটা মিস করেছি, এখন পরের ট্রেনে উঠেছি। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাড়িতে একাই যেতে পারবো। তা কি হয় মা, আমি এখানেই অপেক্ষা করছি। কিন্তু আমার পৌঁছাতে পৌঁছাতে তো অনেক রাত হয়ে যাবে মনে হচ্ছে। তুমি পারবে? পারবো। রাতের বেলা একা এতটা পথ পাড়ি দিচ্ছিস, একটু সাবধানে থাকিস মা, বুঝলি? ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি আসছি। আয় মা আয়, কত দিন হলো তোকে দেখি না। বাবা, তুমি তোমার রাতের ওষুধটার সাথে এনেছো তো? তুই ভাবিস নে মা, আমি এনেছি। তাহলে ওটা খেয়ে নিও, বুঝলে? আচ্ছা বাবা, আমি রাখছি। পূরবী ফোন কেটে ব্যাগে রাখতেই কিসের যেন একটা আওয়াজ শুনতে পেল। সে দেখে একটি বৃদ্ধা মহিলা পড়ে আছে। মহিলাটির মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। পূরবী ছুটে গেল সেখানে। শুনছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি ঠিক আছেন তো? কেউ কি আছেন, আমাকে একটু সাহায্য করবেন? এক্সকিউজ মি। পূরবীর বাবা স্টেশনে ঝিমুচ্ছে। হঠাৎ ট্রেনের আওয়াজে ঘুম ভাঙল। যাক মা, অবশেষে তুই এলি। পথে কোনো সমস্যা হয়নি তো? এ কি, তোর চোখ এমন দেখাচ্ছে কেন? এত লাল হয়ে আছে কেন? চোখে কোনো সমস্যা হয়নি তো? না বাবা, এমনি ঘুম পাচ্ছে তো, তাই হয়তো হবে। ঘুমের জন্য এমনটা তো হওয়ার কথা নয়। এখানে আর এক মুহূর্ত নয়, চলো বাবা, বাড়ি যাই। হ্যাঁ, তাই চল মা। তুই খুব ক্লান্ত হয়ে পড়েছিস, বাড়িতে গিয়ে বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। চল চল। কেমন আছিস মা তুই? কতদিন পরে দেখলাম তোকে, কি শুকিয়ে গেছিস দেখছি। আমি ভালো আছি, তুমি ভালো আছো তো মা? আরে ওসব কথা রাখ, তুই অনেক দূর থেকে এসেছিস। আয় মা, ভিতরে আয়। পূরবীকে সাথে নিয়ে বসেছে সবাই রাতের খাবারের জন্যে। এই নে তোর প্রিয় মুরগির মাংস রান্না করেছি। না থাক মা, আমি খাবো না। কেন রে, খাবি না কেন? আমার ক্ষুধা নেই। আমি এত কষ্ট করে রাঁধলাম, আর তুই কিছুই খাবি না? খাবার টেবিল থেকে উঠে পূরবী তার নিজ রুমে চলে গেল। কি জানি বাপু, মেয়েটা এসে থেকেই কেমন যেন চুপ হয়ে গেছে। কি যে হলো মেয়েটার! আরে কিছুই হয়নি, ক্লান্ত তাই অমন করছে। তুমি খাও। গভীর রাতে কারো পায়ের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি তার পিছু নিলাম। এমন সময় আমি দেখতে পেলাম পূরবী সিঁড়ি দিয়ে ছাদের দিকে যাচ্ছে। পূরবী, এই পূরবী, এত রাতে ছাদে যাস কি করতে? পূরবী কোনো সাড়া দিল না। আমি ওর পিছু নিলাম। ও ছাদের রেলিংয়ের ওপর হাঁটতে লাগল। কিরে, ওঠ। এই পূর্ণ, পূর্ণ, ওঠ। আর একটু ঘুমোতে দাও মা। আরে আর ঘুমাতে হবে না, এখন উঠ, উঠে মুখ ধুয়ে আয়। আসছি মা, তুমি যাও। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম খাবার টেবিলে। টেবিলে বসে আছে পূরবী। ওকে দেখেই আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। কিরে মা, এখনো কি ক্লান্তি কাটেনি? খাচ্ছিস না যে? ওর বোধহয় এসব খাবার পছন্দ হচ্ছে না। তুই কি খাবি মা, আমাকে বল। আর কি খাবে? প্রতিদিনই তো ওর সব পছন্দের খাবার রান্না করছি, তবুও তো ও কিছুই খাচ্ছে না। আমি মাছ খাবো মা। মাছ?
তুই না মাছ খাস নে? আগে খেতাম না, কিন্তু এখন খায়। ঠিক আছে মা, কি মাছ খাবি বল? ইলিশ, ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজই ইলিশ মাছ নিয়ে আসব। তো চোখের লালটে ভাব তো যাচ্ছে না রে মা। আবার কোনো সমস্যা হলো নাকি? ডাক্তার দেখাবি? না, আমার মনে হয় বাইরে হাঁটাহাঁটি করলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করা যাক। পূর্ণ, এই পূর্ণ, তুই গরু নিয়ে মাঠে যাবার সময় আপুকে সাথে নিয়ে যাস। পুরবীকে সাথে নিয়ে আমাদের গোয়াল ঘরে গেলাম। ওকে দেখা মাত্রই গোয়ালের গরুগুলো কেমন যেন করতে থাকলো। তোদের আবার কি হলো? এই থাম থাম বলছি। আমি গরুর দড়ি ধরে টানতে থাকলাম, কিন্তু গরুটাকে কোনোভাবেই বের করতে পারছি না। পুরবী, গরুগুলি বের করতে আমাকে সাহায্য কর। পুরবী গরুর দড়ি ধরতেই গরুটি মাটিতে লুটিয়ে পড়ল। এইভাবে আমার কাজে বাধা দিলে পরের বার তোর দশাও এমনি হবে। পুরবী ঘরের সোফায় বসে টিভি দেখছে। বাবা এবং মা দুজনকেই আমি আমার ঘরে ডাকলাম। আবার কি হলো? দরজা আটকালি কেন? তাড়াতাড়ি পাল। তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। তার আগে বল, গরুর কি হয়েছে? তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো। আচ্ছা বল। আমার মনে হয় পুরবীর ওপর কিছু একটা ভর করেছে। কি বলছিস এসব? হ্যাঁ মা, আমি যা বলছি সব ঠিক বলছি। ওখানে যে বসে আছে ও পুরবী নয় মা, ও অন্য কেউ। পূর্ণ, এ তুই কি বলছিস বাবা? গতকাল রাতে ও ছাদের রেলিংয়ের উপর হাঁটছিল। ওকে দেখে আমার অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল। আর আজ সকালে ও গরুর কাছে যেতেই গরুগুলো অসুস্থ হয়ে গেল। আমার মনে হয় ওর মাঝে কোনো অশুভ শক্তির ছায়া ভর করেছে। ধ্যাত, তুই কি বলছিস? সারাদিন মোবাইলে ভূতপেতনের কাহিনী দেখলে এমনটাই হবে। না না বাবা, আমি যা বলছি তা ঠিকই বলছি, বিশ্বাস করো তোমরা। পুরবীর মা, তুমি ইলিশ কেটে ধুয়ে রান্না শুরু করো। আমি পূর্ণকে নিয়ে গোয়ালঘর থেকে একটু আসছি। এরপর বাবা আর আমি গোয়ালঘরে চলে গেলাম। সে সময় মা রান্নাঘরে যেতেই অবাক হয়ে দেখলেন পুরবী রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচা মাছ খাচ্ছে। মা বিছানায় শুয়ে আছে, আমি আর বাবা মার পাশে দাঁড়িয়ে আছি। এখন কেমন লাগছে পুরবীর মা? আমি এখানে কিভাবে এলাম? রান্নাঘরে তুমি পড়েছিলে, আমরা এসে তোমাকে এখানে এনেছি। কি হয়েছে মা তোমার? কিভাবে এমনটি হলো? পুরবী। তোমাকে রান্নাঘরে পড়ে থাকতে দেখলেও আমরা পুরবীকে কোথাও দেখতে পাইনি। পূরবীর বাবা, আমার মনে হয় পূর্ণর কথাই ঠিক ছিল। এটা আমাদের পূরবী নয়। আরে রাখো তো তোমার ওসব বাজে কথা। না না, আমি নিজ চোখে দেখেছি পূরবীকে কাঁচা ইলিশ মাছ খেতে। আমাকে দেখে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। না বাবা, তুমি নিজ চোখে দেখো। হায় হায়, এ কি হলো আমার বের? বাবা, এই অশুভ শক্তির হাত থেকে ওকে রক্ষা করতে তুমি তান্ত্রিক ডাকো। হ্যাঁ পূরবীর বাবা, এখনই কোনো তান্ত্রিক ডেকে ওকে বাঁচান। পুরবী যে গাছটিতে বসে আছে, সে গাছের পাশেই উঠানে বসে আছি আমরা সবাই। মাঝখানে আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ করছে এক তান্ত্রিক। আমরা সবাই ভয়ে তাকিয়ে আছি ওর দিকে। আমার কিছুই করতে পারবি না তোরা, কিছুই না। এই শয়তান, নাম বলছি, নাম, এখনই গাছ থেকে নেমে আয়। না না, আমি কিছুতেই নামবো না। তাহলে দেখ। গাছের ওপর পানির ছিটা দিতে থাকলো কবিরাজ, সাথে সাথে কাঁদতে থাকলো পুরবী। ছেড়ে দে আমাকে, ওই পানি আর গাছে ছিটাবি না বলছি। আমি বলছি নেমে আয় গাছ থেকে, ছেড়ে দে এই মেয়ের শরীর, না হলে তোকে এইভাবেই কষ্ট পেতে হবে। না, আমি নামবো না। আর তুই যদি পানি ছিটা দিতে থাকিস তাহলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। না না পূরবীর বাবা, তুমি একটা কিছু করো। থামুন ভাই থামুন, না হলে ও আমার মেয়েকে মেরে ফেলবে। আপনারা ভয় পাবেন না, ওর কথায় কাজ বন্ধ করলে আপনাদের মেয়েকে বাঁচানো যাবে না। চলে যা, চলে যা তুই এখান থেকে। ছেড়ে দে, ছেড়ে দে তুই আমাকে। বলতে না বলতেই তান্ত্রিক আবার পানির ছিটা দিতে থাকল। সাথে সাথে ও চিৎকার করতে করতে গাছ থেকে নেমে এলো নিচে। তান্ত্রিক শুরু করল মন্ত্রপাঠ, অমনি পুরবী ছিটকে পড়ল মাটিতে। তান্ত্রিক আবার পুরবীর গায়ে পানির ছিটা দিতে থাকল। না না, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আমাদের বলে যেতে হবে, কেন তুই এই মেয়ের শরীরে ভর করেছিস?
তাহলে শোন, এক রাতে আমি একাই ট্রেনে যাচ্ছিলাম। দুজন শয়তানধারী মানুষ আমার উপর শারীরিক অত্যাচার করে আমাকে মেরে ফেলে দেয় জঙ্গলে। তাই আমি তাদের প্রতিশোধ দিতেই এই মেয়ের শরীরে ভর করি এবং আমি সেই অমানুষগুলোর প্রতিশোধ নিই। ঠিক আছে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। এখন আমি চলে যাচ্ছি। হঠাৎ এক দমকা হাওয়া এসে পড়ে গেল পূরবী। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম।